আমরা হত্যা আশা করি না, আমরা অসময়ে মানুষের মৃত্যু কামনা করি না। দাবিগুলি পূরণ করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে। কতটুকু পূরণ করবে কতটুকু পূরণ করবে না সেটা দুই পক্ষের আলোচনার মাধ্যমে হতে পারে। মেধার বিকাশ ঘটুক, মেধার মাধ্যমে কোটা আন্দোলনের বিরূপ ঘটুক, মানে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে। ধন্যবাদ দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। এটা সমাধান একটা অবশ্যই আসছে, সমাধান আসবে, হ্যাঁ, কেন সমাধান ছাড়া কোনো সমস্যা হয় না। আমি কিন্তু ইসমাইল সম্রাটের বিপক্ষে বা তার সাথে কোনো কিছুর অমিল হয়নি। আমি কিন্তু এই বৈষম্যর বিরুদ্ধে, সেও বলেছে আমিও বলেছি, শান্তিপূর্ণ অবস্থান সে করেছে সেটা আমিও বলেছি। তারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যায়নি, আমি আমি কিন্তু বলি, সেও বলেছে আমিও বলেছি। এবং ছাত্রলীগ বল প্রয়োগ করেছে, সে বলেছে আমিও বলেছি। এবং মানে তাদের উপর শক্তি প্রয়োগ করা হয়েছে, সে বলেছে আমিও বলেছি। এবং আমি বলেছি তারা এক দফা আন্দোলন দেয়নি, তারা বলেছে তারা 9 দফা দিয়েছে, কনসিকুয়েন্সে এক দফা হতে পারে। তাই ইসমাইল সম্রাটের সাথে আমি একাত্মতা করিনি, এটা কিন্তু আমার আলোচনা দেখে বা বলা যাবে না। এবং এটা আমি জিল্লুর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ছিল শুধু তারা কিন্তু এক দফা দাবি দেয়নি, এক দফার দিকে যেতে পারে কিন্তু এক দফা কিন্তু দাবি দেয়নি। শুধু এই জায়গায় তার সাথে আমার দ্বিমত করেছি। আর সব কিন্তু আমি কিন্তু করছি, আমরা বলছি তারা কোনো ধ্বংস করে না, তারা কোনো ভাঙচুর করে না, তারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে জয় বাংলা বলে নাই, বাংলাদেশ জিন্দাবাদ বলে নাই, যে দুটি দল আছে সেটা বলেনি। আচ্ছা, আরেকটা হলো মানে ওই যে তদন্ত কমিশন সরকারি ভাবে এটা গঠন করেছে এবং বেসরকারি ভাবে যে গঠন করেছে, যুগবদ্ধ ভাবে যে চলবে না তা কিন্তু নয়। আরেকটা হলো সাক্ষ্য আইনে কিন্তু এখন ডিজিটাল যে ডিভাইসে যে সাক্ষ্য সেটা গ্রহণযোগ্য, এটা সাক্ষ্য পর্যায়ে, এবং এগুলি কিন্তু ওই তদন্ত কমিশনের সামনে উপস্থাপিত, মামলা যে হয়েছে তার সামনে উপস্থাপিত হবে। আসামি পক্ষেও কিন্তু সাফাই সাক্ষী দিয়ে এগুলি বলতে পারে, এই যে ভিডিও দেখা যাচ্ছে পুলিশ গুলি করছে, এই যে ভিডিও দেখা যাচ্ছে। আরেকটা যে ঘরের ভিতর থেকে সে গুলিবিদ্ধ হয়েছে, এটা কি থেকে সম্ভব কিনা, ওই হেলিকপ্টার থেকে, এটা যখন তার গুলি করা হচ্ছে, গুলিটা পরীক্ষা করলে বোঝা যাবে গুলিটা কি উপর থেকে নিচে গিয়েছে না নিচে থেকে উপর গিয়েছে। যদি নিচে থেকে উপর গিয়ে যায় তাহলে নিচ থেকে এই করা হচ্ছে, আর উপর থেকে নিচে গেলে এটা আঘাতে কিন্তু। এই জায়গাটা আপনার কাছে একটা কমন সেন্সের একটা প্রশ্ন করি, মানে নিচ থেকে উপরে কেন, কেন মারবে এবং কারা মারবে, কি উদ্দেশ্যে মারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো দুই পক্ষ দুটা বলছে। শেখ হাসিনা কি বলছে যে এটা থেকে হেলিকপ্টার থেকে করা হয়নি, হেলিকপ্টার উপর থেকে করে, তখন গুলিটা এদিক দিয়ে বের হয়ে যাবে। ঢুকা এবং বের হওয়ার কিন্তু আলাদা চিহ্ন আছে, এটা ফরেন্সিক টেস্ট করলে পাওয়া যায়। মানে যে বাচ্চা ঘরে ছিল সেই ঘর থেকেই, তার নিজের ঘর থেকেই কেউ মেরেছে। হেলিকপ্টার থেকে হতে পারে, আবার নিচে থেকে হতে পারে, এটা সবাই বলছে। কিন্তু এটাকে এখন যে বলা হচ্ছে ডিক্লাইন করার যে যুক্তি দেখানো হচ্ছে, তার মানে জানালার মানে ঘর থেকে পাল্টা গুলি গেছে বাইরের দিকে, হেলিকপ্টারের দিকে বা বাইরের দিকে, যে গুলিতে বাচ্চা হয়নি, গুলি হওয়ার উপর থেকে তাহলে নিচ থেকে হয়েছে, সেটা মানে হেলিকপ্টার থেকে তো হয়নি, এটা তো প্রধানমন্ত্রী বলেছে। কিন্তু এই জায়গার মানে বিতর্কটা আমি জানতে চাচ্ছি, এইখানে যুক্তিটা কোথায়? তার নিচ থেকে কে গুলি করবে? এবং সে তো ঘরের ভিতরে ছিল, বারান্দায় ছিল। আইন প্রক্রিয়া সংস্থাই করেছে, বা সরকার বলবে এটা করেছে জামাত শিবির, আর জামাতে অন্যরা বলবে এটা করেছে পুলিশ অথবা ছাত্রলীগ অথবা আনসার অথবা মানে এত উপরে রাস্তা থেকে যখন করা হয় তখন একটা জানলার ভিতর গিয়ে ভিতর, গুলির রেঞ্জ কিন্তু 10 ফিট না, ওটা 10 তলা হতে পারে, মাত্র 100 ফিট। কিন্তু রাজপথে কোথায় নিচে গ্রাউন্ডে রাস্তায় গোলাগুলি হচ্ছে, আর সেটা গিয়ে অনেক উপরে কোনো একটা অ্যাপার্টমেন্টের ভিতরে গিয়ে কোন কারো গায়ে ঢুকে কোনো বাধা না থাকে, ওই না, যদি বাধা না থাকে নিচ থেকে গুলি কিন্তু 10 তলা ঢুকতে পারে, যদি এর মধ্যে কোনো বাধাগ্রস্ত না হয়। আর দুটো কমিশন একসাথে চলতে পারে, যুগপৎ অসুবিধা নেই। আরেকটা হলো বাংলাদেশে বিচারপতি নিয়োগের একটা বিধান আছে, যে আইনজীবী হিসেবে কতদিন প্র্যাকটিস করতে হবে এবং বিচার বিভাগে চাকরি কতদিন, এবং আজ পর্যন্ত কোনো এমসিকিউ বা কোনো পরীক্ষার মাধ্যমে কিন্তু বিচারপতি নিয়োগ হয়নি। এখন হলো যে এই যে আন্দোলনটা হচ্ছে, এটা কি গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে? এটা কি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে? এটা কি ছাত্রদের পরাজয় হবে? না, ছাত্রদের কিন্তু জয় হয়েছে, তারা কিন্তু তাদের
অধিকার আদায় করেছে এবং তাদের যে 9টা দাবি দিয়েছে সেটাও কিন্তু তারা আন্দোলন করে এটা পূরণের পর্যায়ে নিয়ে যেতে পারবে, কিন্তু তাই তাদের যে ব্যর্থ হয়েছে তা বলা যায় না। এবং গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে কিনা যারা সবাই সমর্থন, আমরা সমর্থন দিয়েছি, কারণ আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আমরা এই সমর্থন দিয়েছি যে আমরা তাদের সাথে আছি, কারণ আমরা হত্যা আশা করি না, আমরা অসময়ে মানুষের মৃত্যু কামনা করি না, আমরা স্বাভাবিক জীবনের গ্যারেন্টি এখানে আবার স্বাস্থ্য জগতের তো দুইটা পক্ষ হয়ে গেছে। আমরা দেখেছি শ্রমিক আসাদ থেকে শুরু করে যারা আছে তাদের মানে নায়ক ফেরদৌস থেকে শুরু করে সেই একটা গ্রুপ আলাদাভাবে কিন্তু আবার বিটিভিতে গিয়ে আজকে কান্নাকাটি করেছেন যে বিটিভিতে এমন ধ্বংসযজ্ঞ তারা দেখেছে যেটা, কিন্তু তারা তাদের ভূমিকা আমরা শিক্ষার্থীদের পক্ষে দেখিনি। হয়তো মোশাররফ করিম থেকে শুরু করে তাদের একটা পক্ষকে দেখছি শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু অন্য আরেকটা পক্ষ রয়েছে যারা আসলে হয়তো সরকারের পক্ষে অবলম্বন করছে। সকল সময় দুটো গ্রুপ হয়ে যায়, সকল সময় দুটো। আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন সাধারণ ছাত্রদের পক্ষে কিন্তু সবাই এসেছে, এটা দল মত নির্বিশেষে কিন্তু সকল শিল্পীরা এসেছে। সকল ক্ষেত্রে দুটি পক্ষ দাঁড়িয়ে যায় আমাদের দেশে, সকল দেশে। তাই এই যে সমর্থন দিয়েছে, এই তাদের প্রতি সমবেদনা জানিয়েছে, এটা কিন্তু শিল্পী মনের উদার মানসিকতার পরিচয়। আমরা সংঘাত চাই, আমরা চাই আলোচনার মাধ্যমে একটা সমাধান আসবে এবং সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং তথ্য উপাত্তের প্রেক্ষিতে বিচার হতে হবে, শুধু চাপিয়ে দিলে হবে না। আমরা যখন দেখলাম যে সাইদকে হত্যা করা হলো কিভাবে, তার সামনে কারা ছিল, যখন অনেকে ভাবে যে এফআইআর দিল যে তার গুলি হয়েছে অন্যের আঘাতে, কিন্তু এরকম নমুনা কিন্তু আমরা দেখি। তবুও এফআইআর মানে প্রাথমিক তথ্য বিবরণী, এটা যখন চার্জশিট দিবে অবশ্যই এটা সমাধান করার স্কোপ আছে এবং আমরা চাবো প্রতিটি বিচারের সূক্ষ্ম, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক এবং আমরা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক, সেটি আমরা চাই। আর একটি মায়ের বুক যেন খালি না হয় এবং আমাদের ছাত্রদের জন্য যাবে কিনা এই জায়গায় আপনার অবস্থাটা শেষ অবস্থাটা কি বললেন যে এই আন্দোলনটি তার মানে কি সমাধান হয়ে গেল, তাদের যে দফাটি বা দাবিটি মেনে নিয়েছে যে কোটা সংস্কারের, সেটি মেনে নিয়েছে বলে এখন এই আন্দোলনের সর্বশেষ অবস্থান কোথায় গিয়ে ঠেকবে বলবো? না, ওটা তো কোটা আন্দোলন, তাদের তো এটা সহিংসতার আগে কিন্তু এই চাওয়া ছিল। যদি সহিংসতা না হতো তাহলে কিন্তু তারা তখনই প্রত্যাহার করতে এবং জনমত কিন্তু তাদের পক্ষে মতো হ্যাঁ কিন্তু প্রত্যাহার, কিন্তু তার পরবর্তীতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, জীবন হানি ঘটেছে, সম্পদ হানি ঘটেছে, তাতে কিন্তু এটা প্রলম্বিত হয়েছে এবং তাতে কিন্তু আরো স্বাভাবিক কারণে আরো মানে অভিযোগ বা আরো দাবি এসেছে। দাবিগুলি পূরণ করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে, কতটুকু পূরণ করবে কতটুকু পূরণ করবে না সেটা দুই পক্ষের আলোচনার মাধ্যমে হতে পারে। তুমি যদি এরকম যদি সংঘাত থাকে। আর আরেকটা দেখেন আপনি, আমরা ইসমাইলের সম্রাটের একটা ইকে আমি খুবই প্রশংসার সাথে সব বলি, সে বলেছে জামাতকে নিষিদ্ধ করে আমাদের তাতে কোনো নেই, কারণ তারা তো কোনো প্ল্যাটফর্ম, বিএনপি প্ল্যাটফর্মে তারা আসেনি, তারা জামাতের প্ল্যাটফর্মে আসে না। তবে তারা সে দেখেন আজকাল ছেলেমেয়েরা যে চৌকুশ আছে, যে মেধা সম্পন্ন এবং এর জন্য তারা মেধার পক্ষে বলে, সে বলেছে এখন যদি বলে সরকার জামাত এই ভাঙচুর করছে গত আগামীকাল থেকে, তাহলে তো এই ব্যর্থতা সরকারের সুন্দরভাবে কিন্তু আলোকপাত করছে সম্রাট। হ্যাঁ, তুমি নিষিদ্ধ করেছো, তাহলে তোমার দায়িত্ব, এখন ছাত্র আন্দোলনের দায়িত্ব না জামাত চিহ্নিতকরণ। এটা কিন্তু সুন্দর। এই যে এটাই মেধার বিকাশ ঘটুক, মেধার মাধ্যমে কোটা আন্দোলনের বিরূপ ঘটুক, মানে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে। এবং আমরা চাবো ছেলে মেয়েদের জন্য রাস্তায় নামতে হয়, সরকার কেন রাস্তায় নামার সুযোগ দিবে, তার দাবি তো যৌক্তিক আলোচনাদের শেষ করতে হয়, আগামীতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয় আমরা যেন আর একটি প্রাণহানি না। ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর ফাজিল হক। জি সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি